পল্টনে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিল, পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, বেশ কয়েকজন আটক। দেশে নৈরাজ্যকর পরিস্থিতিতে চরম উদ্বিগ্ন মানুষ, অভিযোগ মির্জা ফখরুলের। জনগণের ক্ষমতা ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচনের দাবি রিজভীর। নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কারণ আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব। নির্বাচনে অংশ নিতে মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জোর তাগিদ। জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয় সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করে জাতিসংঘ, দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষী মিশন বন্ধে দেওয়া হয় সতর্কবার্তা। সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, মরদেহ ফিরিয়ে আনতে পদক্ষেপ বিজিবির, আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন। ছুটির দিনে বেচা কেনায় জমজমাট রমজানের কাঁচা বাজার, চড়া লেবু বেগুনের দাম, স্বস্তি ফেরেনি বোতলজাত সয়াবিনের দামে। এবং উৎক্ষেপণের 10 মিনিটের মাথায় ভেঙে পড়ল ইলন মাস্কের স্টারশিপ রকেট, দ্বিতীয়বারের মতো ব্যর্থ হল অভিযান। দর্শক, আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। রাজধানীর পল্টন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা ভেঙে মিছিল করে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে তাদের। কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করা হয় মিছিলকারীদের। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। জাহিদ হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনায়েত নাহিদ। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফত কর্মসূচির মিছিল। এ সময় পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে এগিয়ে গেলে কাঁদানে গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে ও লাঠিচার্জ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচিকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রমজানের প্রথম জুম্মায় নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। আমি দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিতে বলবো, এই কারণ হলো বাংলাদেশটা এখন খুব কঠিন অবস্থায় আছে। হিজবুত তাওহীদ যদি সমাবেশের ঘোষণা দিয়ে থাকে, এটা তো নিষিদ্ধ ঘোষিত, অতএব ওদেরকে তো সভা সমাবেশ করতে দেওয়া উচিত না। এ সময় হিজবুত তাহরীরের বেশ কয়েকজন সমর্থককে আটক করা হয়েছে বলে জানান পুলিশের রমনা বিভাগের উপকমিশনার। আমরা তাদেরকে ডিসপার্স করেছি, আমরা সাউন্ড গ্রেনেড মেরেছি, আমরা গ্যাস গান মারছি, এরপর মারার পরে তারা ডিসপার্সে চলে গেছে। এখন পরিস্থিতি একেবারে শান্ত। আমরা অলিগলির ভিতরে যদি কেউ থাকে সেটাও দেখতেছি, বেশ কিছু আটক আছে। হিজবুত তাহরীর সহ কোনো নিষিদ্ধ সংগঠন সভা সমাবেশ বা প্রচারমূলক কার্যক্রম পরিচালনার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। দেশে নারী নির্যাতন সহ নারীদের বিভিন্নভাবে হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রগতি সহ সকল ক্ষেত্রে নারীরা পুরুষের পাশাপাশি অগ্রণী ভূমিকা পালন করছেন। শিক্ষাক্ষেত্রেও নারীরা যে অগ্রগামিতা দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি আরো বলেন, দেশের মতো বিদেশেও নারীরা প্রশংসনীয় ভূমিকা রেখেছে বলে দেশের সম্মান বৃদ্ধি পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইফটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এসবের প্রতিবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয়, জুলাইয়ের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণ আস্থা হারাবে। শুক্রবার রাজশাহীতে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দোয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন। সহকর্মী কাজী শাহেদের প্রতিবেদন। রাষ্ট্র
শুক্রবার রাজশাহীর ভুবনমোহন পার্কে ছাত্র জনতার অভ্যুত্থান ও শেখ হাসিনা সরকারের আমলে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার সঠিকভাবে কাজ করলে ডিসেম্বর নয়, জুন জুলাইয়ের মধ্যে নির্বাচন সম্ভব। গড়িমসি করলে এই সরকারের প্রতি আস্থা হারাবে জনগণ বলেও সতর্ক করেন তিনি। এত গড়িমসি কেন এটা কঠিন হবে? নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বরের মধ্যে, ডিসেম্বর কেন, আপনার জুনের মধ্যে নির্বাচন করা সম্ভব, জুলাইয়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। কারণ এদেশের জনগণ আজকে 1.5 যুগ ধরে নির্বাচন ভোট দিতে পারে না। আর এইটা নিয়ে গড়িমসি করা হলে জনগণের মধ্যে সন্দেহ জাগবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। রিজভী আরো বলেন, ভারত এখন আওয়ামী লীগ নেতাদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। ভারতের বাংলাদেশ নিয়ে নাক গলানোর কোনো অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি। আমাদের জনগণ আছে, আমাদের আইন কানুন আছে, তারা কথা বলবে। আমাদের পররাষ্ট্রনীতি কি হবে, আমাদের নানা বিষয় নিয়ে কথা বলতে পারে। আপনারা কারা যে বাংলাদেশ নিয়ে অন্য দেশের সাথে আপনারা আলোচনা করবেন? যারা লুটেরা, যারা খুনি, যারা আপনারকে হত্যা করে, তাদেরকে আপনারা আশ্রয় দেন। আজকে ভারত হচ্ছে শেখ হাসিনার দোসরদের বাগান বাড়িতে পরিণত হয়েছে। সংবিধান ও সংবিধান সংশোধনের উপায় থাকার পরও গণপরিষদের আলোচনা জনগণের মধ্যে ধোঁয়াশা তৈরি করেছে বলেও অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এই সময় শহীদ পরিবারের হাতে 1 লাখ টাকা ও আহতদের 50,000 টাকা অনুদান তুলে দেন তিনি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটে গুরুত্ব দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এমনটাই বলতেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, বিচার সংস্কার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি রয়েছে তার মধ্য দিয়ে যেন নির্বাচনে যাওয়া হয়। এ সময় বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত তার সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তারেক মাহমুদ সুজনের রিপোর্টে আমরা বিস্তারিত জানব। শুক্রবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর বিকেলে দলের নানান বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন নেতারা। সেই সমস্ত বীর যোদ্ধাদের এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, নির্বাচনের সময়ের চেয়ে প্রেক্ষাপটের উপর গুরুত্ব দিচ্ছে এনসিপি। জানান, বিচার সংস্কার ও পরিবর্তনের যে প্রতিশ্রুতি তার মধ্য দিয়ে যেন নির্বাচনে যাওয়া হয়। সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন, আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। যে কোনো নির্বাচনেও যাওয়ার আগে আমরা বারবার বলছি, আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম এবং সংস্কারের যে জুলাই সনদ, সেটার আসলে বাস্তবায়ন আমরা দেখতে চাই। এটা যাতে আমরা ভুলে না যাই যে আমাদের বিচার, আমাদের সংস্কার, পরিবর্তনের কমিটমেন্ট, সেগুলোর মধ্য দিয়ে যাতে আমরা নির্বাচনের দিকে যাই। এবং এটি আমার মনে হয় যে আমরা খুব স্পষ্টভাবেই বলেছি। এ সময় জোটবদ্ধ হওয়ার বিষয়ে নাহিদ ইসলাম জানান, নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোয় মনোযোগ দিচ্ছে এনসিপি। জোট নিয়ে আপাতত ভাবছে না দলটি। এ সময় বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারের ভুল অনুবাদ হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় এভাবে বলেননি তিনি। সেখানে কিছু মিসকোট হয়েছে বা ভুল অনুবাদ হয়েছে। আমি বলেছি যে এবছর নির্বাচন করা সম্ভব নয়, আমি ঠিক এইভাবে কথাটা বলি নাই। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যেরকম নাজুক অবস্থায় আছে, এইরকম নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে। এবং এই পুলিশ প্রশাসনের কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয় না দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে। এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। এ সময় বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে নারী নিপীড়কদের বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান নেতারা। এছাড়াও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক পদটি আর নেই উল্লেখ করে কেউ অপকর্ম করলে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, জনপরিসরে যাতে নারীর নিরাপত্তা নিশ্চিত করা হয়, সেজন্য সরকার যাতে কঠোর অবস্থান গ্রহণ করে। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ। আন্দোলন থামাতে দমন পীড়নে অংশ নিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে দেয়া হয়েছিল সতর্কবার্তা।
এমনটাই জানান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। বিবিসি ওয়ার্ল্ড সামিট সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এ কথা বলেন। বুধবার বিবিসির ওয়েবসাইটে হার্ট টক অনুষ্ঠানের এই পর্ব প্রকাশ করা হয়। অনুষ্ঠানে তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। অনুষ্ঠানে গাজা, সুদান, ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে জানান বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। জবাবে উদাহরণ হিসেবে বাংলাদেশের কথা উল্লেখ করেন ফলকার তুর্ক। এ সময় শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে গণ অভ্যুত্থানে অংশ না নিতে সতর্কবার্তা দেওয়ার কথাও জানান তিনি। I'll give you the example of Bangladesh last year. During July, August, there were massive demonstrations of students. They had enough of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do. And we put the spotlight on the situation. And we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a troop contributing country anymore. সিলেটের কানাইঘাট সীমান্তে খাসিয়াদের গুলিতে প্রাণ গেছে এক বাংলাদেশি যুবকের। এক বিবৃতিতে বিজিবি জানায়, শুক্রবার বেলা ৩টার দিকে কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামের শাহেদ মিয়া ভারতে প্রবেশ করলে ভারতীয় খাসিয়া চোরাকারবারিদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়। পরে খাসিয়ারা তাকে গুলি করে হত্যা করে। বিষয়টি বিজিবি বিএসএফকে জানালে বিএসএফ এক মরদেহের ছবি পাঠায়। পরে ছবিটি শাহেদ মিয়ার বলে নিশ্চিত করে তার পরিবার। শাহেদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এদিকে বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট ভারতীয় খাসিয়া নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি। পবিত্র রমজান ঘিরে এবার ভিন্ন রূপ রাজধানীর বাজারে। কমেছে রমজান কেন্দ্রিক নিত্যপণ্যের দাম, আর উত্তাপ ছড়ালেও পড়তির দিকে লেবু, বেগুন, শসার দাম। মাংসের দাম কমতির দিকে থাকলেও দাম বেড়েছে ব্রয়লার মুরগির। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। এবার পবিত্র রমজানে নিত্যপণ্যের বাজারে এক ভিন্ন রূপ। দাম কমেছে অধিকাংশ পণ্যেরই। শুক্রবার রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা গেছে ক্রেতার ভিড়। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। আমরা যে আগে যে দামে কিন্তু বৃষ্টি পড়ার জায়গা অনেক দামে কিনি, দাম কমে নাই। তেল তোল কিন্তু অ্যাভেলেবেল আমরা হইতেছে, প্রত্যেক দোকানে তোল উড়াইতেছে, বিক্রি করতেছে। তেলের দামটা তো এটা একটা সম্পূর্ণ ব্যবসায়ীদের কারবার। ব্যবসায়ীরা ইচ্ছা করে রোজার দিনে মানুষকে কষ্ট দেওয়ার জন্য জিনিসগুলো করছে। কমেছে ইফতারের অন্যতম উপাদান খেজুরের দামও। স্থিতিশীল ছোলা, চিনি ও পেঁয়াজের বাজার। রমজানের শুরুতে বেগুন, শসা ও লেবুর দাম অস্বাভাবিক হারে বাড়লেও গেল কয়েকদিনে কমেছে উত্তাপ। গত বছর তুলনায় এবছর দাম একটু কমে আছে। গত বছর বস্তা খেজুর বেশি 240 টাকা, এই বছর 160 টাকা। খেজুরের দামটা গত সপ্তাহে একটু বেশি ছিল, এখন আজকে একটু কম আছে। বেগুনের দাম বেশি, করলার দাম, উস্তার দাম বেশি। লেবুর সিজন আরো 1-2 মাস পরে, তাই এখন দেখা গেছে যে তারা তো জিনিসগুলা এখন আনতেছে, বেশি দাম দিয়ে আনতেছে, বেশি দামে তারা বিক্রি করতেছে, আমরা বেশি দাম দিয়ে কিনতেছি, আবার আমরা বেশি দাম দিয়ে বিক্রি করতেছি। সার্বিকভাবে আমার কাছে মনে হচ্ছে আগের চেয়ে একটু সহানুভূতি আছে আর কি, মানে আগের চেয়ে একটু কমই আছে আর কি। এদিকে গরুর মাংস কিছুটা কমে বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর ব্রয়লার মুরগিতে কেজি প্রতি বেড়েছে 10 টাকা। নিয়মিত বাজার মনিটরিং করা হলে রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে থাকতে পারে বলে মত ক্রেতা সাধারণের। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের ওপর দোষ চাপানো হয়েছে বলে অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা। শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগ করা হয়। পরে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। ছাত্রদলের বক্তব্যের পাল্টা জবাবে সার্জিস আলম বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার ঘটনা দলের উপর নয়, ব্যক্তি শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। বিস্তারিত নাফিয়া ফারজানার প্রতিবেদনে।
জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও অপ্রীতিকর ঘটনা ঘটে। বুধবার রাতে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। পরে সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার বিষয়টি উল্লেখ করে পোস্ট দেন। বিষয়টি নিয়ে শুক্রবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রদলের উপর দোষ চাপানো হচ্ছে বলে অভিযোগ করেন নেতারা। বাংলাদেশের কিছু সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এরকম ইতিবাচক রাজনীতিকে বিভ্রান্ত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বেনামে বিভিন্ন প্রোপাগান্ডা করছে। সার্জিস আলম এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এ সময় ছাত্রদলের বক্তব্যের পাল্টা জবাবে সার্জিস আলম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় হামলার ঘটনা ছাত্রদলের উপর নয়, ব্যক্তি শাকিলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান। এই দায় আমি কখনো আমার জায়গা থেকে পুরো ছাত্রদলকে দিই না এবং দিব না, কিন্তু তিনি যেহেতু ছাত্রদলের পোস্টেড এবং তিনি এই ছাত্রদল নামক যে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি রয়েছে, সংগঠনটি রয়েছে, এটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তার কাজের মধ্য দিয়ে, তো ছাত্রদলের অবশ্যই তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থাটি নেওয়া উচিত। নাফিয়া ফারসানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। আবারও বিস্ফোরিত হলো ইলন মাস্কের স্পেস এক্সের রকেট। উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই আলোর ঝলকানি দিয়ে আকাশে বিস্ফোরিত হয় ধনকুবের ইলন মাস্কের স্টারশিপ রকেট। পরে ধ্বংসাবশেষের ফলে সৃষ্টি হওয়া আগুনের ফুলকির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্তারিত জানাচ্ছেন নাসরিন আক্তার। টানা দ্বিতীয়বারের মতো ব্যর্থ হল ধনকুবের ইলন মাস্কের মঙ্গল গ্রহ জয়ের স্বপ্ন। বৃহস্পতিবার টেক্সাস থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হল ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেস এক্সের আরও একটি রকেট। দেখে মনে হবে যেন মধ্য আকাশে হঠাৎ আলোর ঝলকানি। আগুনের ফুলকি মনে হলো এটা কোনো আতশবাজি নয়। মহাকাশে রকেট ভেঙে পড়ায় বাহামার আকাশে অবতারণা ঘটে এ নাটকীয় দৃশ্যের, যা ক্যামেরাবন্দি করেন এলাকার বাসিন্দারা। মুহূর্তে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রথমে সবকিছু স্বাভাবিক দেখাচ্ছিল, এরপর এটি দিগন্তের প্রায় 20 ডিগ্রি উপরে উঠে যায় এবং ক্রমেই তা বিশাল আগুনের গোলায় পরিণত হয়। তখনই আমরা বুঝতে পারলাম যে এটি বিস্ফোরিত হচ্ছে। সে সময় অনেকটা উড়ন্ত আতশবাজির মতো দেখা যায় ধ্বংসাবশেষকে। আমি আগে কখনো এমনটা দেখিনি। 403 ফুট লম্বা রকেট সিস্টেমটি টেক্সাসের স্পেস এক্সের বোকা চিকা কেন্দ্র থেকে স্থানীয় সময় সন্ধ্যা 6:30টায় উড্ডয়ন করে, যা স্পেস এক্সের 8ম পরীক্ষামূলক উৎক্ষেপণ। মহাকাশযানটি 1 ঘন্টার উড্ডয়নের পর ভারত মহাসাগরের উপর দিয়ে পৃথিবীর কক্ষপথে পুনরায় প্রবেশ করার কথা ছিল। এ সময় প্রায় 150 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গেলে বিস্ফোরিত হয় রকেটটি। উৎক্ষেপণের কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় মহাকাশযানটির ইঞ্জিন। এতে কেন্দ্রের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রকেটের। তবে সফলভাবে লঞ্চ প্যাডে ফিরে আসতে সক্ষম হয় সুপার হেভি বুস্টার। এ ঘটনায় কিছুক্ষণ বন্ধ ছিল বিমান চলাচল। কোনো হতাহতের ঘটনাও ঘটেনি। তবে এবারই প্রথম নয় এমন ঘটনা। 2 মাস আগে বিস্ফোরিত হয় স্পেস এক্সের আরেকটি রকেট। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল ডিসেম্বরে স্বৈরশাসক আসাদের পতন হলেও পতিত সরকার আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। বৃহস্পতিবার লাতাকিয়া বন্দর নগরীতে আসাদ বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলিতে নিহত হয়েছে 70 জনের বেশি মানুষ। জারি করা হয়েছে কারফিউ। এমন পরিস্থিতিতে আসাদ বাহিনীকে সতর্কবার্তা দিয়েছেন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র। বলেন, অস্ত্র জমা দিন অথবা অনিবার্য পরিণতির মুখোমুখি হন। আরবিদ আফসারের রিপোর্ট। সিরিয়ার আলেপ্পো শহর। রাত গভীর হলেও কারোর চোখে নেই ঘুম। রাস্তায় গাড়ি নিয়ে টহল দিচ্ছে সিরিয়ার নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার স্বৈরশাসক বাশার আল আসাদ বাহিনীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলিতে নিহত হয়েছে 70 জনেরও বেশি মানুষ।
যার মধ্যে আছে সাধারণ জনগণ সহ আসাদ বাহিনীর অনেকেই। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের লাতাকিয়া বন্দরনগরীতে এখনো বেড়েই চলছে মৃতের সংখ্যা। পতিত সরকার আবার মাথাচাড়া দিয়ে উঠেছে, এমন চিন্তায় দেশ জুড়ে দেখা দিয়েছে অস্থিরতা। গেল ডিসেম্বরে আসাদ সরকার পতনের পর প্রশাসনের সঙ্গে এটি সবচেয়ে বড় সংঘর্ষ। তবে আসাদ বাহিনীরা আবার যাতে কোনো অস্থিরতা তৈরি করতে না পারে এর জন্য সজাগ নিরাপত্তা বাহিনী। বন্দরনগরী লাতাকিয়া ও তার্তুস শহরে শুক্রবার পর্যন্ত জারি করা হয়েছে কারফিউ, পাঠানো হয়েছে বাড়তি সেনা। এমন পরিস্থিতিতে দেশে অস্থিরতা ছড়ানোর জন্য আসাদ বাহিনীকে সতর্কবার্তা দিয়েছেন সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল হাসান আব্দুল গনি। বলেন, অস্ত্র জমা না দিলে অনিবার্য পরিণতির মুখোমুখি হতে হবে। হাজার হাজার মানুষ তাদের অস্ত্র সমর্পণ করে তাদের পরিবার কাছে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কেউ কেউ পালিয়ে গিয়ে খুনি ও অপরাধীদের বাঁচানোর জন্য মৃত্যুর মুখোমুখি হওয়ার পথ বেছে নিচ্ছে। স্পষ্ট করে বলছি, অস্ত্র জমা দিন অথবা অনিবার্য পরিণতির মুখোমুখি হন। ডিসেম্বরে আসাদ সরকার দেশ ছেড়ে গেলেও থেকে গেছে স্বৈরাচারের সাঙ্গপাঙ্গরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।